আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের 6.1 অর্থাৎ মোল থেকে। মোল কাকে বলা হয়? মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। বুঝছো? মোল কাকে বলা হয়? দেখো, মোলের সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে মোল কাকে বলা হয়? প্রথমে রয়েছে কি বলতো? মোল। মোল কাকে বলা হয়? মোল হচ্ছে, দেখো, মোল মোল কাকে বলা হয়? মোল হচ্ছে কোন পদার্থের, ঠিক আছে, কোন পদার্থের পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর। গ্রামে প্রকাশিত প্রকাশিত আণবিক ভর। আণবিক আণবিক ভরকে বা ভর ভর ঠিক আছে। তো মোল হচ্ছে কোন পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর। তো গ্রামে প্রকাশিত আণবিক ভরকে কি বলা হয়? বলা হয় হচ্ছে মোল বলা হয় বা মোল সংখ্যা বলা হয়। যেমন দেখো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে H2SO4। এটা কি বলতো? সালফিউরিক অ্যাসিড। H2SO4 টা কি? সালফিউরিক অ্যাসিড। এর আণবিক ভর কত হবে? এর আণবিক ভর আমরা কিন্তু তৃতীয় অধ্যায় যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু আণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা শিখেছিলাম। আণবিক ভর আণবিক ভর তো আণবিক ভর কত? দেখো, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার সাথে আছে কয়টা? 2টা। এখানে 2 গুণ করে দেব। তারপরে যোগ কত? এখানে কত? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 যোগ অক্সিজেন। একটা অক্সিজেনের হচ্ছে কত? একটা অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর 16, তার সাথে 4 গুণ করে দেব। তাহলে টোটাল কত হচ্ছে? দেখো, টোটাল হচ্ছে 98। এই যে 98 গ্রাম, ঠিক আছে, আমরা বলতে পারি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান হচ্ছে 1 মোল। এটাকে আমরা কি বলবো? 1 মোল বলবো। আবার যদি পানি হয়, দেখো H2O এর আণবিক ভর, আণবিক আণবিক ভর এর আণবিক ভর কত হবে? এখানে হাইড্রোজেন আছে 1, কয়টা হাইড্রোজেন? 2টা। আর এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, টোটাল যোগ করে কত হলো? 18। এই যে 18 গ্রাম H2O সমান হচ্ছে 1 মোল। পানির যে 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 পদার্থ সেই পদার্থের 1 মোলে আলাদা আলাদা মানে গ্রাম হবে, তাই না? ভর হবে। যেমন সালফিউরিক অ্যাসিডের 1 মোলে 98 গ্রাম, তার পানির ক্ষেত্রে 1 মোলে 18 গ্রামে 1 মোল হয়ে যায় পানির ক্ষেত্রে। অন্যান্য পদার্থ হলে যে পদার্থ, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আণবিক ভর কি হবে? আলাদা হবে। তো আণবিক ভর যদি আলাদা হয় তাহলে তাদের মানে 1 মোলে মোলটাও আণবিক ভরটাও আলাদা হবে, তাই না? এটাই বলতে চেয়েছি আমি। তাহলে 1 মোল মানে কি? কোন পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর। মানে তুমি কি করবা? কোন একটা পদার্থকে প্রথমে গ্রামে প্রকাশ করবা, আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করবা। তো গ্রামে প্রকাশ করলে যে মানটা পাবা ওইটাই হচ্ছে তার কি বলতো? আণবিক ভর। ঠিক আছে না? তো তোমাদেরকে তো আমি শিখিয়েছি কিভাবে আণবিক ভর বের করতে হয়। প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আমি তো তোমাদেরকে শিখাইছি কিভাবে আণবিক ভর বের করতে হয়। তো আণবিক ভর যেভাবে আমরা বের করব ওইভাবে বের করে আমরা লিখবো যে এত গ্রামে হচ্ছে 1 মোল হয়। ঠিক আছে? এত গ্রামে কি হবে? 1 মোল হবে। এখন এই যে এত গ্রামে 1 মোল হলো, এটা আমরা আবার ফিরে আসবো মোলে। তবে একটা জিনিস আমরা একটু দেখে নেব। যেমন হচ্ছে 1 মোল, তোমাকে যদি বলা হয় 1 মোল, 1 মোল, ঠিক আছে, 1 মোল পরমাণু, পরমাণু 1 মোল পরমাণু মানে কি? 1 মোল পরমাণু মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। এতটি পরমাণু, পরমাণু, ঠিক আছে। আবার যদি বলা হয় 1 মোল, 1 মোল অণু, 1 মোল অণু মানে কত? 1 মোল অণু মানে 6.023 10⁻23 টি অণু। ওকে। আবার যদি বলি 1 মোল আয়ন, 1 মোল আয়ন মানে কত? 6.023 10⁻23 টি আয়ন। বুঝছো? যা বলবে এখানে 1 মোল পরমাণু বললে এতটি পরমাণুকে বুঝবে, 1 মোল অণু বললে এতটি অণুকে বুঝবে, 1 মোল আয়ন বলতে এতটি আয়নকে বুঝবো। বুঝছো না? এটা দেখো এবার সবাই ক্লিয়ার কিনা। আয়ন বলতে বা আয়ন বা পরমাণু বা অণু যাই বলুক, 1 মোল বললে আমরা এতটি পরমাণু, আয়ন বা এগুলো বুঝবো। সবাই দেখো বুঝতে পেরেছো কিনা? এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এই সংখ্যাটাকে কি বলা হয়? এই যে যে সংখ্যাটা আমরা লিখলাম, দেখো
এটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এই দেখো, এই যে এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, যে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা যদি এমসিকিউ তে আসে যে অ্যাভোগাড্রোর সংখ্যা কত, তাহলে তুমি এটাই বলবা 6.023 10 টু দি পাওয়ার 23। 6.023 10 টু দি পাওয়ার 23। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো এটা? না বুঝতে পারলে বলো। এক মোল আয়ন, দেখো এক মোল পরমাণুতে এতটি এতটি পরমাণু থাকে, এক মোল অণুতে এতটি অণু থাকে, এক মোল আয়নে এতটি আয়ন থাকে। ঠিক আছে, এক মোল বললে আমরা অতটি বুঝবো, ঠিক আছে না? এক মোল বললে আমরা এতটাই বুঝবো। সবাই তো বুঝতে পেরেছো তাই না? এই যে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, এটা কিন্তু আমরা পড়েছি। ক্রাশ খেয়েছো নাকি শাকিল? ক্রাশ খাই থাকলে বলে থেকো, হ্যাঁ বলে দিও। আণুর কি অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, এটা কিন্তু আমরা জানি তাই না? কিভাবে বের করলাম, যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করেছি। ঠিক আছে, তোমরা একটা কাজ করবা, আমরা এই যে এসে তোমাদের তৃতীয় অধ্যায় তোমাদের একটু দেখায়, তাহলে তোমাদেরকে মনে পড়বে। দেখো এটা তো তৃতীয় অধ্যায় তাই না? এই যে এটা ছিল তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় তোমাদেরকে দেখায় আণবিক ভর আমরা বের করেছিলাম। দেখো এই যে এখানে এখানে দেখো আণবিক ভর কই, এই যে দেখছো, মনে আছে এই যে এগুলা বের করেছিলাম আণবিক ভর। এই যে আপেক্ষিক পারমাণবিক পারমাণবিক ভর থেকে আণবিক ভর বের করা, এই যে পার্টটা আমরা করেছিলাম। তোমরা সবাই এটা দেখে নিও, হ্যাঁ? অনেক সুন্দর করে আমরা এটা বের করেছিলাম। এই যে আপেক্ষিক পারমাণু আণবিক ভর বের করার উপায়, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে সোডিয়াম কার্বনেট, তার কপার সালফেট, পাঁচ অনু পানি, এগুলো কিভাবে বের করতে হয়, ওইগুলাই কিন্তু আমাদের লাগবে। তারপরে এখানে আমি অনেক বড় একটা চার্ট দিয়েছিলাম। এই দেখো দুনিয়ার প্রায় সমস্ত আণবিক তোমাদের যা যা লাগবে আর কি, ঠিক আছে, যৌগ এবং যৌগের রাসায়নিক সংকেত সহ এনে আণবিক ভর আমি এখানে উল্লেখ করেছিলাম। তোমরা এগুলা দেখবা একটু, ওইটা প্র্যাকটিস করবা। তো ওইটা আমাদের এখানে লাগবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আণবিক ভর কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লাগবেই লাগবে। ঠিক আছে, ঠিক আছে না? এজন্য আচ্ছা, তো আণবিক ভর তো আমরা মনে করে বের করলাম, করা শিখেছি। এখন এরকম যদি প্রশ্ন আসে, দেখো একটি পানি অণুর ভর কত, একটি পানির অণুর ভর, এখানে আছে না একটি পানির অণুর ভর, কয়টা পানির? একটি পানির অণুর ভর। একটি পানির অণুর ভর বের করতে হবে, একটা অণুর পানি, দেখো একটি আমরা বের করব একটি পানির H2O অণুর ভর, অণুর ভর বের করব। খেয়াল করো, প্রথমে আমাদের যেটা করতে হবে H2O এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর, তো এর আণবিক ভর কত হবে? 1 × 2 প্লাস হচ্ছে কত, এই 16 সমান কত, এই 18 হলো, 18 গ্রাম। ঠিক আছে, এই 18 গ্রাম। এখন আমরা বলবো যে 18 গ্রাম, 18 গ্রাম আবার এই 18 গ্রামে কি হচ্ছে বলতে, এক মোল না? এক মোল। 18 গ্রামে কয় মোল? এক মোল। একটু আগে কিন্তু আমরা বলেছি যে এক গ্রামে প্রকাশিত আণবিক ভরটাই হচ্ছে মোল। ওই দেখো এক মোল। কোন পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরটাকে কি বলা হয়? মোল বলা হয়। এটাকে কি বলা হবে? মোল বলা হবে। এখন গ্রামে প্রকাশিত আণবিক ভরটা যদি মোল হয়, আবার এক মোলে দেখো, এক মোল এ, এক মোল অণু মানে কতটি অণু, সমান 6.023 ইন্টু 10⁻23 টি অণু, ঠিক না? এতটি অণু। তাহলে দেখো এখানে এক মোলে কত গ্রাম, এখানে 18 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি না, অতএব 18 গ্রাম, 18 গ্রাম অণু, পানির অণু তাই না? পানির অণু কি, তো পানি তো লিখছি এখানে, এখানে লিখতেছি না। 6.023 10⁻, কত 23 টি অণু হবে তাই না? তাহলে আমাদের এখানে বলতে বের করতে হলে একটি অণুর ভর তাহলে কত হবে, একটি অণুর ভর। তাহলে আমরা এটাকে উল্টায় লিখবো, এরকম না লিখে উল্টা করে লিখবো। দেখো এইভাবে লিখবো যে এখানে 6.023 ইন্টু 10⁻23 টি অণুর ভর, এতটি অণুর ভর কত, এই যে 18 গ্রাম, 18 গ্রাম। তাহলে আমাদের বের করতে বলছে একটি অণুর ভর কত, একটি অণুর ভর, একটি অণুর ভর তাহলে কত হবে, এই যে 18, এবং ঐকিক নিয়মে কি আমরা একে যখন বের করি তখন কি ভাগ হয়ে যায়, তাহলে 6.023 ইন্টু 10⁻23। দেখো তো এখানে হিসাব করে কতটি হয়, যা হবে এখানে আনসার অতটি অণু হবে, বুঝছো? তাহলে এখানে এতটি অণু হবে।
ঠিক আছে, দেখো এটা সবাই বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এরপরে দেখো এখানে এখানে বলছে যে এই যে সমস্যা নাম্বার এটা, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু আছে, মানে 1 গ্রামে কতগুলো অণু আছে, বুঝছো? এটা তোমরা বের করো। যেটা আমরা বের করলাম, দেখো এটাকে ভাগ করে দেখবো, ভাগ করলে কত হয়, 2.99 ইন্টু 10⁻23t, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। এখন এদের পরে যে সমস্যা আছে, এরা আরেকটা সমস্যা বলছে যে 1 গ্রাম 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে, 1 গ্রামে কতগুলো সালফিউরিক অণু আছে, এটা আমাদের করতে হবে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে, একইভাবে আমরা করব। এই যে যেমনটা এটা এইভাবে করলাম, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো কি আছে বলতো, অণু আছে। একটু এটার মধ্যে এটা হচ্ছে একটু উল্টা টাইপের আর কি। যেমন দেখো এখানে প্রথমে আমরা বের করব কি, সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4 এর আণবিক ভর, আণবিক ভর, আভর মানে কি আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর কত হবে, এই যে একটু আগে বের করলাম, একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে, একটার হচ্ছে পারমাণবিক ভর 1, তার সাথে 2 গুণ করলাম, যোগ 32 যোগ কত 16 গুণ কত 4, টোটাল কত হলো এই 98 গ্রাম, এই যে 98 গ্রাম, ঠিক আছে? এখন আমাদেরকে বলছে যে 1 গ্রামে কতটি অণু আছে, তাহলে আমরা কি লিখবো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এ অণুর সংখ্যা, ঠিক আছে না, অণুর, তাই বলছে না, না কি বলছে দেখি এখানে, আমাদেরকে বলছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে, হ্যাঁ, অণুর সংখ্যা কত, তাহলে দেখো 98 গ্রামে আছে কত, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণুর সংখ্যা কত হবে, ওই যে 6.023 ইন্টু 10⁻23টি অণু, টি অণু, তাই না? কেন বলতো, কারণ এটা 98 গ্রামে হচ্ছে 1 মোল, হচ্ছে এর 1 মোল, এর জন্য, আর 1 মোল তো এতটি অণু থাকে এর জন্য। তাই এখান থেকে অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 এ অণুর, অণু আছে, অণু, অণু কত, অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এখানে ভাগ কত, ভাগ হচ্ছে এই যে দেখো এটা ঐকিক নিয়মে করছি তো, তাহলে ভাগ হয়ে যাবে, এখানে কত হচ্ছে 98টি অণু, 98টি অণু। দেখো তো এটা সবাই ক্লিয়ার কিনা, এখন বলো এটা মান কত আসে, দেখো হিসাব করে দেখো এটার মান কত আসে, এটার মান কত আসে দেখো, ক্যালকুলেটর চেপে এটাকে হিসাব করে দেখো এটার মান কত আসে, বুঝছো? এটার মান দেখো, এটা আসবে 6.14 10⁻21, 6.14, 6.14 ইন্টু 10⁻21টি অণু। এটা কি সবাই ক্লিয়ার কিনা দেখো, এটা কি সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। নিজের কথা না বলে একটু দেখো এখানে ঠিকঠাক আছে কিনা। এরপরে দেখো এখানে পরের যে ম্যাথটা, পরের ম্যাথটা হচ্ছে এটা, সমস্যা 5 গ্রাম পানিতে, পানিয়ে কত মোল কি আছে, পানি আছে, 5 মোলে পানিতে কত মোল পানি আছে, কত গ্রাম পানি আছে, তাই না? না, 5 গ্রামে কত মোল হবে, ঠিক আছে, 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, এটা আমাদের বের করতে হবে। 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে, 5 গ্রাম পানিতে, দেখো 5 গ্রাম পানিতে কত মোল পানি আছে আমাদের সেটা বার করতে হবে। এটা আমরা কিভাবে বের করব, একদম ইজি, তোমরা এখন পারবা সবকিছু ইনশাল্লাহ। দেখো 5 গ্রাম, 5 গ্রাম পানি H2O সমান কত মোল, বুঝছো? এটা আমাদের বের করতে হবে কত মোল হবে। দেখো 1 মোল মানে কত, 1 মোল, বা হচ্ছে আমরা এখানে প্রথমে আণবিক ভর বের করব সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর আণবিক ভর, এর আণবিক ভর, আণবিক ভর কত হয়, এ দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা, একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার সাথে 2 গুণ করলাম, যোগ হচ্ছে এই যে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, টোটাল কত হলো এই 18 গ্রাম হলো, ঠিক আছে না? এখন এই 18 গ্রাম, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, সরি এটা তো H2O ছিল, পানি H2O,
পানি সমান হচ্ছে 1 মোল, তাই না? কত মোল বলছে না? তো এটা আণবিক ভর গ্রামে প্রকাশিত, দেখো কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরটাই হচ্ছে মোল। অতএব আমরা এখানে বের করব 1 গ্রাম পানি H2O সমান কত মোল হবে? এই যে 1/18 গ্রাম, 18 মোল হলো। এই যে ভাগ করতে হবে, মানে ঐকিক নিয়মে ভাগ করতে হবে। এখন অতএব আমরা এখানে কত গ্রাম আছে? 5 গ্রাম। 5 গ্রাম পানি H2O, H2O সমান কত হয়? 5, এটা তাহলে গুণ হবে। এটা একের চেয়ে বড় না? একের চেয়ে বড় হলে কি হবে? উপরে চলে যাবে, গুণ হবে। একের সাথে এই একের সাথে এটা গুণ হয়ে গেল। আর নিচে হচ্ছে 18 মোল, MOLE মোল। দেখো এখানে কত আসে হিসাব করে, মানটা এখানে কত আসে দেখো হিসাব করে। এখন দেখো এটার মান কত আসে, 0.277। দেখো এটা আসবে 0.277 মোল। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি হিসাব করতেছো না? ম্যাথ করতেছি, তোমরা কি হিসাব করতেছো না? অবশ্যই হিসাব করবা। এরপর দেখো, আমরা পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, মোলার আয়তন মানে কি? মোলার আয়তন মানে কি বলতো? মোলার আয়তনটা কি? দেখো, মোলার আয়তন, তাই না? এখন হচ্ছে মোলার আয়তন কাকে বলা হয়? সবাই আমার সাথে সাথে একটু লিখো, এটা লেখা দরকার, সেটা আমার সাথে লিখবা। মোলার আয়তন, দেখো, মোলার আয়তন, আয়তন, মোলার আয়তন কাকে বলা হয়? কোন গ্যাসের, কোন গ্যাসের, গ্যাসের 1 মোল, ঠিক আছে, মোল এ যতটুকু গ্যাসের, কোন গ্যাসের 1 মোল এর যতটুকু আয়তন, ঠিক আছে, আয়তন থাকে, তাকে কি বলা হয়? মোলার আয়তন বলা হয়, তাই না? কোন গ্যাসের 1 মোলের আয়তন, সংক্ষেপে আবার, এবং যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই এক কথায়, তাহলে কোন গ্যাসের 1 মোলে যতটুকু আয়তন দখল করে, কোন গ্যাসের 1 মোলে যতটুকু আয়তন দখল করে, ঠিক আছে, কোন গ্যাসের 1 মোলে যতটুকু আয়তন দখল করে। একটা জিনিস দেখো, এস টি পি, ঠিক আছে, STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, STANDARD, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। দেখো, স্ট্যান্ডার্ড মানে কি? প্রমাণ, প্রমাণ, তাপমাত্রা, তাপমাত্রা ও এই প্রেসার মানে কি? চাপ। প্রমাণ, তাপমাত্রা ও চাপ জিনিসটা কি? ঠিক আছে, প্রমাণ, তাপমাত্রা ও চাপ এই জিনিসটা কি? এটা একটু বুঝি, আমাদের এটা লাগবে, এখন আমাদের এটা লাগবে। দেখো, এসটিপি বলা হয়, এসটিপি বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ, তাপমাত্রা ও চাপ। তো প্রমাণ, তাপমাত্রা ও চাপ বলতে আমরা কি বুঝি? মনে করো একটা জিনিসের আমরা পরীক্ষা করব, বুঝছো? কি করব? একটা জিনিসের আমরা পরীক্ষা করব। মনে করো এই যে এইটাতে, এই কলমটাতে কতগুলো অণু পরমাণু আছে, বা যে কোনো কিছু তুমি একটা পরীক্ষা করবা। এই ঘরের ভিতরে যে মনে করো এর তাপমাত্রা কত, বা যে কোনো কিছু একটা পরীক্ষা করবা। মনে করো আমি এটাতে কত, এটার ভর কত, এটা পরিমাপ করব, ভর। এরকম ধরে নিলাম যে মনে করো এটার ভর পরিমাপ করব। এখন মনে করো আমার রুমে আমি পরিমাপ করলাম কোনো কিছু, এটার ভর পরিমাপ করলাম। এখন আমার রুমে একদম মানে পিওরলি বা হচ্ছে অ্যাকুরেট ভাবে এটা পরিমাপ করব, হ্যাঁ? তা আমার এই রুমে আমি এটার ভর যেটা পেলাম, এখন আমি যদি তোমার বাসায় যাই বা অন্য কোথাও যাই, সেখানে একটু ভর একদম সেম পাবো না, একটু হালকা হলেও পরিবর্তন হবে, মানে 0.0001 হলেও পরিবর্তন হবে, ঠিক আছে, কারণ সেখানের
তাপমাত্রা, তারপরে বায়ুর চাপ, তারপর জলীয় বাষ্প কতটুকু আছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এগুলো নির্ভর করে, তাই না? তাহলে এই জন্য কি করা হয়, তোমার রুমের টেম্পারেচার, তারপরে হচ্ছে এই যে বিষয়গুলো মানে তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলো যদি সেম রাখো আমার রুমের মতো করে, তাহলে এটার পরিমাপ এখানেও যা পাবো ওখানেও সেম পাবো, যদি যন্ত্র ঠিকঠাক থাকে। ঠিক আছে না? এরকম দেখো, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো প্রমাণ তাপমাত্রা এটা এই জন্য একটা তাপমাত্রাকে ধরে নেওয়া হয় যে তাপমাত্রায় সব জায়গায় একই রকম, মানে এই কন্ডিশনটা এক রাখা হয়, যাতে করে তারপরে এটার মানে ভরটা বা যে কোনো কিছু পরিমাপ করি ওটা সেম যাতে আসে। প্রমাণ তাপমাত্রা কত? তো প্রমাণ তাপমাত্রা দেখো, তাপমাত্রা হচ্ছে 0°C বা 273 কেলভিন তাপমাত্রাকে কি বলা হয়? প্রমাণ তাপমাত্রা বলা হয়। চাপ কাকে বলা হয়? চাপ মানে এই ক্ষেত্রে প্রেসার কত, এই দেখো এটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। আবার চাপ, চাপ কত হবে? চাপ, চাপ হচ্ছে প্রেসার, এটা হচ্ছে 1 atm, 1 atm অ্যাটমসফিয়ার, 1 atm বা 1 atm এ 10, 13, 25 প্যাসকেল এককে এই মানটা হবে, 10, 13, 25 প্যাসকেল। ঠিক আছে না? আবার আয়তন কত হবে? আয়তন, আয়তন হচ্ছে ভি, এই যে 22.4 লিটার। দেখছো, আমাদের কিন্তু এটাই নিয়ে আলোচনা করতেছিলাম যে মোলার আয়তন কাকে বলা হয়। কোন গ্যাস, কোন গ্যাসের 1 মোল, 1 মোল গ্যাস, মনে করো H2O হাইড্রোজেন গ্যাস আছে, 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে প্রমাণ তাপমাত্রা ও চাপে, তবে কন্ডিশন থাকবে 273 কেলভিন তাপমাত্রা হতে হবে এবং এত চাপে, মনে করো হাইড্রোজেন একটা গ্যাস, এই গ্যাসের আয়তন হবে 1 মোলের আয়তন, অবশ্যই এখানে 1 মোল হবে। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এরকম হাইড্রোজেন না হয় মনে করো অক্সিজেন গ্যাস হলো, যদি তাপমাত্রা এত থাকে, চাপ যদি এত থাকে, আর যদি 1 মোল হয় তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। এরকম ভাবে এটা আবিষ্কার করা হয়েছে, বুঝছো? তো এটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা ও চাপ, আর এটাকে বলা হচ্ছে কি, মোলার আয়তন। তাহলে দেখো, এই যে মোলার আয়তন, এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা দেখো। কি বলবো? ও তুমি আসবে না মনে হচ্ছে, তাহলে আচ্ছা। আচ্ছা, এবার সবাই ক্লিয়ার কিনা দেখো এটা। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তাই না? না, আমার চুল কাটিনি, আমার চুল যা যা তাই আছে, সব ঠিক আছে, এমনি ক্যাপ পরতে ভালো লাগে তাই পরি। ওকে, এখন দেখো আমরা একটা ইকুয়েশন দেখবো, এই যে ইকুয়েশন, এই যে জায়গা, দেখো এই যে ইকুয়েশন, মনে করো এন দ্বারা এই ছোট হাতের যে এনটা, এটা হচ্ছে মোল সংখ্যা নির্দেশ করে, আর ডব্লিউটা হচ্ছে গ্রামে এককে ভর, কোন পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর, ভি হচ্ছে লিটার এককে আয়তন, আর এন বড় হাতের যে এন, এটা হচ্ছে অণুর সংখ্যা, এবং এম যদি হয় আণবিক ভর, তাহলে এখানে মোল সংখ্যা হচ্ছে W/M, মানে কোন একটা বস্তুর আণবিক মানে যে কোনো একটা পরমাণু মানে ভর, তাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পারলে না তাই না? আমি তোমাদেরকে একটা অঙ্ক করার মাধ্যমে বুঝিয়ে দিই বিষয়টা, বুঝছো? এই দেখো, যদি তোমাকে বলে, একটু আগে আমরা যেরকম একটা দেখলাম, মনে করো তোমাকে যদি বলা হয় 5 গ্রাম, যদি এরকম বলি যে 5 গ্রাম, 5 গ্রাম H2O, H2O এর মোল কত, মোল সংখ্যা কত? ঠিক আছে, মোল সংখ্যা বা মোল কত, কত মোল বলো তো, তাহলে কত হবে? এখানে কে কে বলতে পারো? এখানে কত হবে, এটা কিন্তু আমরা সবাই বের করেছি তাই না? এখানে কত হবে দেখো, এখানে আমরা জানি যে পানি H2O এর আণবিক ভর, আণবিক ভর, আচ্ছা আণবিক ভরকে কিন্তু বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? আচ্ছা, এখন দেখো আণবিক ভর কত, 18, 18 গ্রাম, একটু আগে আমরা বের করলাম।
আর এখানে কয় গ্রাম দেওয়া আছে, দেখো 5 গ্রাম দেওয়া আছে, তাই না? এখানে এই ডব্লিউটাকে আমরা কি ধরবো, 5 গ্রাম ধরবো, এই যে 5 গ্রাম এটা আছে। এখন আমাদের মোল সংখ্যা বের করতে হবে যে এন এর মান, এন সমান কত হবে। এর আগে আমরা ঐকিক নিয়মে করেছিলাম, দেখো আমরা এইভাবে করেছিলাম না যে 18 গ্রাম H2O সমান হচ্ছে 1 মোল, এই যে 1 মোল, এরকম না? আবার এখানে এইভাবে বের করেছে যে 1 গ্রাম H2O সমান কত হয়, 1 বাই কত, এই 18 ভাগ করে দিতে হবে, এত মোল। আবার এখানে 5 গ্রাম পানি H2O সমান কত হবে, 5 ভাগ 18, এই যে এত মোল। দেখছো, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি, এটা তো মোলের সংখ্যা, মানে এটা হচ্ছে এন এর মান, এন এর মান। তাহলে দেখো এন সমান আমরা কত পাচ্ছি, উপরে আছে 5 আর নিচে আছে কত, 18। এই 5 জিনিসটা কি ছিল, 5 ছিল দেখো এখানে, এই যে 5 গ্রাম মানে ডব্লিউর মান, ঠিক আছে না? তাহলে এন সমান আমরা লিখতে পারি উপরে ডব্লিউ আর নিচে কি ভর, দেখছি যে আণবিক ভর কত, এই যে এম। তাহলে দেখো এই সূত্রটা আমরা এইভাবে সত্যতা যাচাই করলাম যে দেখো এটাকে ওইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, এন বাই ডব্লিউ বাই এন সমান ডব্লিউ বাই এম, মানে মোল সংখ্যা সমান আমরা সরাসরি এই সূত্রটাও লিখতে পারি, ঠিক আছে না? মোল সমান আমরা এই সূত্রটাও লিখতে পারি। এই টুপির ব্যবসা নাই, তবে টুপি অনেকে গিফট করে, বুঝছো? তোমরা চাইলে সবাই এক একটা করে গিফট করতে পারো, কোনো সমস্যা না, আমি কিছু মাইন্ড করবো না। স্নেহা, ঈদ উপলক্ষে তুমি চাইলে টুপি গিফট করতে পারো, সুন্দর সুন্দর টুপি দেখে। কম দামে টুপি আছে অনেকগুলা, ঠিক আছে? এখানে 1000-1200 টাকার ভিতরে ওই টুপিগুলো পাওয়া যায়। তুমি চাইলে, তুমি তো আমার ঠিকানা জানো, তোমরা, কোনো সমস্যা নেই, আমি মাইন্ড মাইন্ড করবো না। আমি শুধু ফোন করে বলবা যে ভাই টুপি পাঠিয়েছি, আমি শুধু বলবো যে কি দরকার ছিল, হ্যাঁ, এই কথা বলে আর কিছু বলবো না। হ্যাঁ, সত্যি আমি কিছু মাইন্ড করবো না। দেখো, একইভাবে এখানে আরো দুইটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে এটা, এন সমান ভি বাই 22.4 লিটার, আর একটা হচ্ছে এন বাই 6.023 10⁻23। এই তিনটা সূত্র, বুঝছো? এই তিনটা সূত্র কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ। ওকে, এখন দেখো এটা বুঝতে পেরেছো কিনা, দেখো তাহলে বুঝতে পারলে এখানে একটা সমস্যা দিচ্ছে, আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা বলতে ওই যে এসটিপি বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইডে গ্যাসে কতটি অণু আছে। তো 1 লিটারে কতটা কি আছে বলতো, অণু আছে। 1 লিটারে কতটা অণু আছে এটা আমাদের বের করতে হবে। 1 লিটারে কতটা কি আছে, অণু আছে, এটা আমাদের বের করতে হবে। 1 লিটারে কতটা কি আছে, অণু আছে, বুঝছো? 1 লিটারে, এই ক্ষেত্রে তো সহজ, 1 লিটারে কতটা অণু আছে, এই যে 22.4 লিটারে আছে কতটি অণু, এই যে দেখো 22.4 লিটার, এই যে 22.4 লিটার, লিটারে কতটি, লিটারে অণু আছে, অণু সমান কয়টা আছে দেখো, 6.023 ইন্টু 10⁻23, এতটি অণু। তাহলে এক লিটার এ অণু আছে কত হবে, এই যে 6.023 ইন্টু 10⁻23, এটাকে ভাগ করবো কত, 22.4, এই যে এখানে আছে না, এটা ঐকিক নিয়মে নিচেরটা দিয়ে দিলাম, ঠিক আছে না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এই যে এখানে এটাকে অনুসংখ্যা আছে এন, আর এটা ছিল কি অ্যাভোগাড্রো সংখ্যা আছে এন এ, আর এটা ছিল ভি, ঠিক আছে না? ওই যে যে 22.4, এই যে 22.4, এভাবে আমরা এই সূত্র দিয়েও কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে না? এভাবে, ওকে, এইরকম করে। যে ঈদের কথা বলছি, এখন ঈদের ঈদের সম্পর্কে কি বলতে চাও বলো স্নেহা? তোমাকে পারমিশন দেওয়া হলো। সমস্যা নাম্বার 5 দেখো, 5 মোল কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে। 5 মোল, হ্যাঁ, এখানে দেখো সূত্রটা কি, আমরা জানি আয়তন বের করতে বলছি, এন সমান কত, এই যে মাঝখানে যে সূত্রটা দেখো, এন সমান কত, ভি বাই 22.4। তো এখানে ভি বাই 22.4, তাই না? এখানে দেখো, এখানে বলছে যে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বের করতে বলছে, 5 মোল, হ্যাঁ, এইটা আমাদের আয়তন বের করতে বলছে। তা আয়তন সমান কি জানলাম আমরা, একটু আগে কিন্তু জানছি, কি জানছি বলতো, আয়তন, আয়তনের সাথে যে সম্পর্কটা রয়েছে, এই যে এন সমান এখানে কত, একটা সূত্র জানি না, উই নো মানে কি, আমরা না, তাই না? উই নো এন সমান কত, ভি বাই কত, ভি বাই, একটু আগে কিন্তু আমরা লিখছি ভি বাই 22.4, এটা লিখছি না?
এটা দেখছি। এখন এই ভির মান বের করতে হবে। তা ভি সমান কত হবে? এটার সাথে একটা আর গুণ হয়ে যাবে, 22.4 গুণ হচ্ছে এই এন, এই এনটা। এখন দেখো 22.4 গুণ এন, এন এর মান কত? 5 মল না? এখন দেখো এটাকে আমরা গুণ করে দেব। গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আয়তনটা কত। ঠিক আছে না? আয়তন কত। তো এখানে দেখো কত লিটার হয়, এরকম প্রায় 112 লিটার হতে পারে। এই যে গুণে দেখবা যে 100 কত লিটার, 12 লিটার। 112 এল, এল মানে কি? লিটার। বুঝছো? এই যে এত হলো। ঠিক আছে না? ঠিক আছে। এবার এবার দেখো এখানে একটা সমস্যা দিচ্ছে। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে। কি বের করতে বলছে? দেখো আয়তন বের করতে বলছে। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে। দেখো এটা আমরা সূত্র দিয়ে যদি করতে চাই, প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কি বের করতে বলছে? আয়তন। দেখো 10 গ্রাম, এই যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম H2 গ্যাসের, গ্যাসের গ্যাসের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তন, এই যে গ্যাসের আয়তন কত, এটা বের করতে হবে। ঠিক আছে না? এখন দেখো এখানে আগে মোল সংখ্যা বের করবো আমরা। মোল সংখ্যা, মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে এন, এন সমান কত? মোল সংখ্যা আমরা জানি এন, ডব্লিউ বাই কত বলতো? এম, এটা আমরা জানি। এখন ডব্লিউ কত? ডব্লিউ হচ্ছে 10 গ্রাম দেওয়া আছে, দেখছো? এই যে 10 গ্রাম। আর এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 হবে। তাহলে এখানে মোল সংখ্যা হচ্ছে কিন্তু 5 মোল। এই যে 5 মোল। এখন আয়তন কত বের করতে হবে? আবার আরেকটা সূত্র জানি, এন সমান কত? ভি বাই 22.4, বা ভি সমান কত? এন ইন্টু 22.4। এই যে এন এর মান কত? এই 5, এই 5 গুণ 22.4। একটু আগে যেটা করলাম 112 লিটার, ওই টাইপের, তাই না? এরকমই। ঠিক আছে না? দেখো এইভাবে আমরা এটা বের করে ফেলবো। ওকে, এই যে দেখো 22.4 লিটার। সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? এখন আমরা যেটা পড়বো মোলার দ্রবণ, এটা পড়বো এখান থেকে। মোলার দ্রবণ কাকে বলা হয়? বুঝছো? মোলার দ্রবণ কাকে বলা হয়? আপনি যেহেতু আমাদের বড় ভাই, তাই আপনার দায়িত্ব আপনার ছোট বোনের ঈদের সালামি দেওয়া। দেখো স্নেহা, তুমি ঠিক বলেছো। আমি যেহেতু বড়, তা এখন আমি যদি তোমাদেরকে দিতে চাই, তাহলে তোমাদেরকে অনেক জনকে দিতে হবে, 30-35 জনকে দিতে হবে। ঠিক আছে না? তো এটা মনে করো সালামি দিতে হলে তো আবার 50 টাকা 100 টাকার নিচে তো দেওয়া যায় না। তাহলে তো অনেক টাকা লাগবে। এত টাকা তো মনে করো আর নাই আমার। তাহলে তোমরা কি করতে পারো? তোমরা তো আবার এক একজন মনে করো, এক একজন হিসেবে আমাকে ওই দিতে পারো। তো তুমি মনে করো আমাকে 500 টাকা দিতে পারো। মর্জিনা মনে করো আমাকে 1000 টাকা দিল। ঠিক আছে না? সুমাই আফরিন আরো বেশি দেবে, ইব্রাহিম আরো। এইভাবে যারা আছো সবাই কম বেশি করে দিলে আমার সালামিটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে আরো বেশি ভালো হয়, তাই না? আমি দিতে গেলে তো অনেক জনকে দিতে হবে, আর তোমরা দিতে গেলে দেখো এক একজনকে দিচ্ছ, শুধু আমাকে দিচ্ছ, তাই না? তাহলে এটা আরো বেশি ভালো হয়। এখানে দেখো মোলার আয়তন, মোলার দ্রবণ কাকে বলা হয়? মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ বোঝার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্রবণ কাকে বলা হয়। ঠিক আছে? দ্রবণ কাকে বলা হয় কি বুঝবো আমরা? মোলার দ্রবণ বোঝার আগে আমরা বুঝবো হচ্ছে দ্রবণ কাকে বলা হয়। দ্রবণ, সবাই আমার এটা একটু লিখে রাখবা সাথে সাথে, বুঝছো? আমি যে সংজ্ঞা লিখে দিই বা যে বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো প্রথমে আমরা দেখবো হচ্ছে দ্রবণ। দ্রবণ, দেখো আমরা মনে করো শরবত তৈরি করি, তাই না? কিভাবে শরবত তৈরি করি? সাপোজ এখানে আমরা দিলাম, পানি নিলাম, একটা পাত্র নিয়ে এর ভিতরে আমরা কি নিই? পানি নিই না? পানি আর চিনির মনে করো দ্রবণ তৈরি করব। এর ভিতরে আমরা কি দিলাম? চিনি দিলাম। এই যে চিনি, চিনি দিয়ে ভালো করে আমরা ঝাঁকামাকা দিই। দিলে কি হয়? একটা শরবত টাইপের কিছু একটা তৈরি হয়ে যায়। ঠিক আছে না? আবার তো লেবু দিতে হয়। এই যে পানি দিলাম এবং চিনি, এই দুটাকে ভালো করে মিক্স করলাম। মিক্স করে যে এর ভিতরে তুমি কি দেখে বুঝতে পারবা যে এর ভিতরে কোনো আছে কিনা? এই পানি বা চিনি, পানিটাই বোঝা যায়, কিন্তু এর ভিতরে চিনি আছে কিনা এটা কি বোঝা যায়? যায় না। তখন এই মিশ্রণটাকে আমরা কি বলবো? দ্রবণ বলবো। দ্রবণের দুইটা অংশ আছে, একটা হচ্ছে পানি আর চিনি, এরকম, তাই না? এই সব দ্রবণের দুইটা অংশ থাকে। একটাকে বলা হয় দ্রাবক, দ্রাবক, আর একটাকে বলা হয় কি? দ্রব বলা হয়, দ্রব। এখানে পানি হচ্ছে
দ্রাবক, আর এই চিনি হচ্ছে কি দ্রবণ। তো এরকম আরো অনেক রকম দ্রবণ তৈরি হতে পারে, যেমন এখানে আমরা চিনি এবং পানি দ্রবণ দেখলাম, তাই না? সেরকম তরল তরল পদার্থেরও দ্রবণ হতে পারে, যেমন পানির সাথে পানির ভিতরে আমরা দুধ মিশালাম, তাহলে এটা দ্রবণ হয়ে গেল, তাই না? যেটা পরিমাণে যেটা বেশি থাকবে ওটাকে বলা হবে দ্রাবক, আর যার পরিমাণটা কম থাকবে ওটাকে বলা হয় দ্রবণ, দ্রব্য বলা হয়। তুমি যদি মনে করো 1 লিটার পানি, 1 লিটার পানির মধ্যে, ঠিক আছে, 1 লিটার পানির মধ্যে হাফ লিটার কি করলে, দুধ মিশাইলে, দুধ, তাহলে এখানে কি হবে বলো তো? এরকমই তো হয় নাকি? তো বিক্রি করতে গেলে পানি এরকম বেশি দিয়ে দুধ কম দিয়ে এরকম ভেজাল মিশ্রিত করা হয়, এটা তোমরা কি করবে না। দেখো এখানে এই যে করলাম, এখানে দ্রাবক কে হবে? দ্রাবক যার পরিমাণ বেশি, যেমন এখানে পানিটা হচ্ছে দ্রাবক হবে, আর এটা হবে কি দ্রব। যদি এটার পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ যদি কম থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? দ্রবণ, এটা উল্টে যাবে আর কি, এটা হয়ে যাবে দ্রাবক, এটা হচ্ছে দ্রব হবে, বুঝছো? তাহলে দ্রব এবং দ্রাবক এই দুটার মিলে কি হয়? দ্রবণ তৈরি হলো। এখন কথা হচ্ছে মোলার দ্রবণ কাকে বলা হয়? ঠিক আছে, একটু ভালো করে দেখতে হবে। মোলার দ্রবণ হতে হলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো দ্রবের 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, দেখো নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট নির্দিষ্ট কি বলতো? নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, ঠিক আছে। আর 1 লিটার 1 লিটার কি থাকতে হবে? 1 লিটার দ্রাবক, হ্যাঁ, 1 লিটার দ্রাবক বা হচ্ছে 1 লিটার দ্রবণ, বুঝছো? যেটাই হোক, ওই দ্রাবকের যে আয়তনটা ওইটাই দ্রবের আয়তন এখানে, ঠিক আছে। 1 লিটার দ্রবণ, আচ্ছা দ্রবণই লিখি এখানে, মনে করো দ্রবণ আছে, 1 লিটার দ্রবণ, দ্রাবকও লিখতে পারি, দ্রবণ, 1 লিটার দ্রবণে, হ্যাঁ, যদি দ্রবটা 1 মোল, 1 মোল দ্রব, এখানে যেমন আমরা এখানে পানি নিয়েছিলাম দ্রাবক হিসাবে, তাই না? আর এখানে দ্রব হিসাবে কি নিয়েছিলাম? চিনি, নিয়েছিলাম 1 মোল, তো এখানে চিনি, মনে করো চিনি। এইভাবে চিনি যদি 1 মোল হয়, আর এই পানি যদি 1 লিটার হয়, আর নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, ঠিক আছে। তাপমাত্রা মনে করো কিছু একটা আছে, এরকম 30 ডিগ্রি সেলসিয়াস আছে নির্দিষ্ট, তখন এই যে দ্রবণের যে ঘনমাত্রা, এই যে দ্রবণের যে ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা, সেটিকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়, মোলার দ্রবণ। সবাই দেখো তো বুঝতে পেরেছো কিনা মোলার দ্রবণ জিনিসটা? সবাই কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? দেখো সবাই কি ক্লিয়ার? এখন আমরা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, ঠিক আছে। আমাকে আগে দাও, আমাকে দিয়ে আগে হাত আসুক তোমার, ঠিক আছে, তারপরে নানির জন্য পাঠাই দিও, হ্যাঁ। আগে আগে নানার জন্য পাঠাও, তারপরে নানির জন্য পাঠাও, সমস্যা নেই। আমাকে দিয়ে আগে অভ্যাস করাও, একবারে তো আর মনে করো এত বেশি অভ্যাস করা যাবে না, তা আস্তে আস্তে অভ্যাস হোক, ঠিক আছে। স্নেহার আজকে দিনের ভিতরে মনে হয় SMS করবে না। বিয়ে ছাড়া কি আমাকে দেওয়া যাবে না শাকিল? তার মানে আমাকে তোমরা ভালোবাসো না, তাই না? শুধুমাত্র একমাত্র একজনে ভালোবাসে আমাকে, সেটা হচ্ছে ইব্রাহিম। আচ্ছা দেখো, এখন আমরা এই যে বললাম যে ঘনমাত্রা, ঘনমাত্রা কত হবে, কিভাবে আমরা ঘনমাত্রা বের করবো, তাই না? একটা সূত্র জানি ঘনমাত্রা। আচ্ছা এই মোলার দ্রবণে আবার আসবো, সমস্যা নেই। এটাকে, আচ্ছা দেখো, এটাতে আবার আসি একটু, তারপরে আবার অন্যটা যাবানি, সমস্যা নেই। নির্দিষ্ট তাপমাত্রায় মনে করো 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 1 মোল, 1 মোল দ্রব থাকলে, দ্রবীভূত থাকলে, হ্যাঁ, থাকলে আমরা সেটার ঘনমাত্রা কত হবে? এক 1 M হবে, 1 মোলার বলা হয়, 1 মোলার দ্রবণ বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? মোলার দ্রবণ, মোলার দ্রবণ, ঠিক আছে, মোলার দ্রবণ সংক্ষেপে লিখে দিচ্ছি, বুঝছো? মনে রাখবা, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে, তার ঘনমাত্রা হবে 1 M, এবং সেটাকে মোলার দ্রবণ বলা হবে। আবার 1 লিটার দ্রবণে
যদি হাফ মোল দ্রব দ্রবীভূত থাকলে, ঠিক আছে, তার ঘনমাত্রা কত হবে? 1/2 m হবে, এবং সেটাকে সেমি মোলার দ্রবণ বলা হবে। সেমি মোলার, ঠিক আছে, সেমি মোলার দ্রবণ বলা হবে। ঠিক আছে না? এগুলো একটু লিখে রাখো। আবার 1 লিটার দ্রবণে যদি 1/10 মোল দ্রবীভূত থাকে, তাহলে তার ঘনমাত্রা কত হবে? 1/10 m হবে, এবং এটাকে বলা হবে ডেসিমোলার। ডেসিমোলার বলা হবে, মোলার দ্রবণ, এটাকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। আবার 1 লিটার দ্রবণে যদি 1/100 মোল, এটা কিন্তু পরীক্ষায় 100% পাবা, এই সমস্ত জিনিস থাকবে, এগুলো ভালো করে বুঝবা। 1 বাই কত হবে? 100 m হবে ঘনমাত্রা। এটাকে কি বলা হয় বলতো? সেন্টিমোলার। সেন্টিমোলার দ্রবণ, মোলার দ্রবণ। আপাতত এই কটা জানলেই আমাদের হয়ে যাচ্ছে, বুঝছো? এই কটা জানলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, হ্যাঁ, প্রমাণ দ্রবণ বলা হয়, তাদেরকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ। এইগুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ। এই সবগুলোকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ। যে দ্রবণের যে দ্রবণের দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলা হয়? প্রমাণ দ্রবণ বলা হয়। দেখো, তোমাকে যদি বলা হয় মোলার দ্রবণের ঘনমাত্রা কত, তুমি তো জানো এই যে 1 m। আবার সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1/2 m। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1/10 m। হ্যাঁ, এবং সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1/100। এইগুলো তো তুমি জানো। তো যেহেতু জানো, এই জন্য এদের সবাইকে একসাথে বলা হয় প্রমাণ দ্রবণ। ঠিক আছে? যে দ্রবণের ঘনমাত্রা সবাই জানে বা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলা হয়। বুঝছো? ঠিক আছে না? এবার দেখো সবাই ক্লিয়ার কিনা। তাহলে এটাকে প্রমাণ দ্রবণ বলা হয়। প্রমাণ দ্রবণ বলা হয়। এখন প্রমাণ দ্রবণ, এই যে ঘনমাত্রা বলতেছি, কিভাবে আমরা কোনো একটা বস্তুর ঘনমাত্রা বের করতে পারি। ঠিক আছে? আমি তোমাদেরকে সেটা এখন দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝছো? আহ এই ঘনমাত্রা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং মজার, বুঝছো? অনেক মজার এবং ইম্পর্টেন্ট। হুম, দেখো তাহলে আমি এখন ঘনমাত্রা দেখাচ্ছি, কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। এই জিনিসটা তোমরা লিখে রাখো, এগুলো কিন্তু কাজে লাগবে। পরে দেখবা যে গাইডটি এই যখন প্রশ্ন দেখতে যাবা, তখন দেখবা যে এগুলো পারতেছো না, এগুলো কি তাই, তারপরে কিন্তু খুঁজে পাবা না। আর শীট তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেবো, হচ্ছে এটা কমপ্লিট হইলে তারপর দেবো। দেখো, ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র এস সমান, এই সূত্রটা তোমরা ইউজ করবা, বুঝছো? আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মুখস্থ করবে। ঘনমাত্রা সমান 1000 ডাব্লিউ ভাগ হচ্ছে এমভি। এই যে এটা এমভি। ঠিক আছে? এখন কথা আছে, এখানে কোনটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, এটাকে কি বলা হয়? ঘনমাত্রা। ঘনমাত্রা এর একক হচ্ছে এই মোলার, এম, বড় হাতের এম, দেখছো? এটা হচ্ছে বড় হাতের এম। এই ডব্লিউটা, এই ডব্লিউ, এটা হচ্ছে পরিমাণ। পরিমাণ, পরিমাণ কত মানে কত গ্রামে থাকবে। অবশ্যই এটা গ্রামে থাকবে, কিন্তু গ্রাম এককে, কেজিতে থাকবে না, কিন্তু গ্রামেই থাকবে, বুঝছো? গ্রামে। এখানে এমটা হচ্ছে আণবিক ভর। আণবিক আণবিক ভর। এটাও কিন্তু গ্রামে থাকবে। এটা দেওয়া থাকবে না পরীক্ষায়, এটা কিন্তু মনে করো উদ্দীপকে দেওয়া থাকবে না। এটা ভি সমান হচ্ছে আয়তন। এটা কি বললাম? আয়তন। আয়তন, এই সূত্রটা ইউজ করার জন্য আয়তনকে অবশ্যই মিলিলিটার এককে রাখতে হবে। কি এককে? মিলিলিটার। যদি লিটারে থাকে, যদি লিটার এককে এককে মানটা থাকে, তাহলে কি করতে হবে? তাহলে তাহলে হ্যাঁ, 1000 গুণ করতে হবে। 1000 গুণ করতে হবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার? তাহলে কি করতে হবে? 1000 গুণ দিয়ে ওটাকে মিলিলিটার এককে কনভার্ট করতে হবে। যেমন দেখো, আমরা যদি একটা ম্যাথ করি, দেখো ম্যাথটা এই যে, মনে করো কি এরকম আসলো, 50 গ্রাম 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, এবং 500 ml পানি। মনে করো, আচ্ছা, 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর আয়তন, মনে করো এর আয়তন মনে করো কত দেব? 500 মিলিলিটার।
হলে এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত হবে? তাহলে বলো তো এর ঘনমাত্রা কত হবে, এটা বের করতে হবে। দেখো এটা একক দেখে আমরা বুঝবো কি কোনটা দেওয়া আছে। এটা কি দেখো, লাস্টে তো জি আছে, গ্রাম, তার মানে এটা কিসের মান? ডব্লিউ এর মান। তার মানে এখানে ডব্লিউ দেওয়া আছে কত? এখানে 50 গ্রাম। আর কি আয়তন দেখো, এটার এই যে এমএল মিলিলিটার, এটা দেখে বুঝলাম এটা হচ্ছে আয়তন দেওয়া। ভির মান কত দেওয়া এখানে? 500 এমএল, 500 মিলিলিটার। ঠিক আছে, 500 মিলিলিটার দেওয়া। এখন 500 মিলিলিটার দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে এখানে? আর দেওয়া নেই। ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা তার মধ্যে এস এর মান বের করতে হবে। আর এম এর মানটা আণবিক ভর, এটা তো বের করা যাবে। আণবিক ভর কত এখানে? সালফিউরিক অ্যাসিড যে 1 গুণ 2, 1 কেন? আণবিক পারমাণবিক ভর হাইড্রোজেনের 1, কয়টা আছে? 2টা, তাই 32। সালফিউরিক অ্যাসিডের এই সালফারের কি আণবিক ভর, পারমাণবিক ভর। অক্সিজেন আছে কয়টা? 4টা, একটার হচ্ছে 16, এটা টোটাল গুণ করলে কত হবে? 98 গ্রাম। এই যে 98 গ্রাম ট্রাম দেওয়ার দরকার নেই, না দিলে হবে সমস্যা। এখন এস সমান কত দেখো, এস সমান হচ্ছে 1000 ইন্টু ডব্লিউ। এই যে এই সূত্রটাই বুঝছো, ডব্লিউর মান কত? এই যে এখানে ডব্লিউর মান হচ্ছে 50, তাহলে এখানে 50 দিয়ে দিলাম, ভাগ হচ্ছে এখানে কত? এম, এম এর মান কত? 98। আর ভি এখানে গুণ আছে কত? ভি, ভির মান কত এখানে? 500। এটা যত হবে এর একক দিবা, লাস্টে এম দিবা, বড় হাতের এম মানে মোলার। তুমি চাইলে মোলারও লিখতে পারো, এম মোলার, অথবা ইংলিশ এর লিখলে এম লিখবা এটা। এখন দেখো এটা হিসাব করে দেখো এটার মান কত আসে বলো তো, এটার মান কত আসে বলো, হিসাব করে তোমরা বলো। দেখো এটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? এটার মান কত হবে তাড়াতাড়ি হিসাব করে বলো, দেখি কে কে পারো এটার মান বের করতে। 'তাড়াতাড়ি হিসাব করো এটার মান কত, দেখো এটা তাড়াতাড়ি হিসাব করো। ঠিক আছে, হুম, পুরোটা লিখলে ভালো। আচ্ছা দেখো এটা কি সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। হ্যাঁ, তাহলে যা হবে তাই লিখবা এখানে, হ্যাঁ, ঘনমাত্রা। ঠিক আছে, এটা দেখবা যে এটার মান কত আসে। তারপরে আমরা আরেকটা নতুন অঙ্ক করব, এই যে এখানের, যেমন তোমাদের বই দেওয়া আছে দেখো, 117 নাম্বার পেজ দেখো, 117 নাম্বার পেজ, এ দেখো এখানে কি দেওয়া আছে দেখো। বলছে যে 150 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। দেখছো, এত দ্রবণ কিভাবে তৈরি করবে? 150 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে এত। তো এখানে যখন বলবে তোমাকে এত দ্রবণ কিভাবে তৈরি করবে, হ্যাঁ, বলছে না যে এত দ্রবণ কিভাবে তৈরি করবে। তো দ্রবণ প্রস্তুত কিভাবে করবা, যখন এটা তোমাকে বলবে, দেখো এখানে দেওয়া আছে কত, এখানে আয়তন দেওয়া আছে দেখো, আয়তন, আয়তন দেওয়া আছে কত, আয়তন ভি দেওয়া আছে, ভির মান কত দেওয়া আছে? 250 মিলিলিটার। ঠিক আছে, এত মিলিলিটার। আর এখানে মোল সংখ্যা মানে ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেওয়া আছে? এই যে মোলার দেওয়া আছে 0.2, এই যে 0.2 এম। ঠিক আছে, আর সোডিয়াম ক্লোরাইড তো, এখন সোডিয়াম ক্লোরাইড এর আণবিক, আণবিক ভর, এর আণবিক ভর কত? 23 যোগ 35 কত 5, তাই না? ক্লোরিনের কত আণবিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে টোটাল কত হবে যোগ করলে? 58, 58.5 এত। এখন এখানে দেখো ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, আর এটা হচ্ছে আণবিক ভর পেলাম, এই যে আণবিক ভর কত?
0.5 এত। কোনটার মান দেওয়া নেই, আমাদের সূত্র লাগবে হচ্ছে এস সমান কত, 1000 ডব্লিউ ভাগ হচ্ছে এম ভি। দেখছো এখানে এটার মান দেওয়া আছে, এই দেখো এটা, এটা ভি এম এর মান এটা, ভি এর মান এটা, তাহলে দেওয়া নেই কোনটা, ডব্লিউ, ডব্লিউ এর মানটা তাহলে বের করতে হবে। এখন দেখো আমরা এইভাবে লিখবো যে আমরা জানি এস সমান 1000 ডব্লিউ ভাগ হচ্ছে এম ভি, এই যে, বা এখান থেকে 1000 ডব্লিউ সমান এস এম ভি, বা হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান কত হবে, এস এম ভি ভাগ হচ্ছে 1000। তাহলে এখানে এস এর মান কত দেখো, এই যে এস টার মান কত, এস টার মান H0.2, H0.2 গুণ এম এর মান কত, এম এর মান হচ্ছে এই যে 58.5 গুণ কত, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 250, আর এখানে যে নিচে আছে কত, 1000। তাহলে টোটাল হিসাব করে দেখবা এটার মান কত আসে, মান কত আসে দেখো 2.925, তাই না, 2.925 গ্রাম এটা। এখন তোমাদের কি কি লিখতে হবে কি, যে ওই যে একটা আয়তনিক যে ফ্লাক্স আছে, আয়তনিক ফ্লাক্স কত নিবা, হ্যাঁ আয়তনিক ফ্লাক্স নিলে, নেওয়ার পরে এটার পরে এটার মধ্যে কি করবা, এই যে এর যে আয়তন আছে এতটুকু পানি নিলাম, 250 ml পানি নিয়ে তারপরে এখানে কত দেব, মনে করো 2.92 গ্রাম এখানে কি সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড পানি নিতে হবে, মানে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিতে হবে, যে 2.925 গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকাঝাঁকি করলেই তার ঘনমাত্রা কত হয়ে যাবে, 0.2 m, এবং আয়তন তো এত হলো। এখন দেখো একবারও তো এত পানি নিয়ে তুমি ঝাঁকাঝাঁকি করতে পারবে না, প্রথমে মনে করো 100 ml পানি নিলে, নিয়ে ঝাঁকাঝাঁকি করলে পরে মিশে গেলে পরে এটাকে লেভেল লেভেল করে দিলে পুরোটা একদম একদম 150 যে দাগ ওই দাগ পর্যন্ত পানি ফুল করে দেবে। এইভাবে তোমাদের এটার আনসার করতে হবে, ঠিক আছে না। তাহলে দেখো এখানে আমি তোমাদের যেটা করলাম এই পর্যন্ত তোমাদের পড়া একদম কমপ্লিট হয়ে গেছে, এই যে পর্যন্ত দেখো এগুলো তোমরা নিজেরা এখন করবা, কি পরিমাণ আছে তার মানে কি এটা ডাব্লিউ এর মান বের করতে হবে। হ্যাঁ এরপরে দেখো এখানে বলছে যে মোলারিটি কত, মানে এখানে এস বের করতে হবে, ঘনমাত্রা এটা বের করবা। তারপরে এখানে কত বলছে যে আয়তন কত হবে, আয়তন কত মিলিলিটার, মানে এখানে ভির মান বের করতে হবে, ঠিক আছে। এই যে তুমি কিভাবে এত সেমি মোলার দ্রবণ, দেখো সেমি মোলার দ্রবণ একটু আগে কিন্তু আমি দিয়ে দিছি, বলো তো দেখি কার কার মনে আছে সেমি মোলার দ্রবণ বলছে, তাহলে সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কিন্তু তোমরা জানো, বলো তো সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা কত, কেবলমাত্র আমি কিন্তু বলছিলাম সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা, মনে আছে, সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা একটু আগে আমি বলছিলাম 1/2m, দেখছো। এখন যদি আমি ওইটা তোমাদের না লিখে দিতাম তাহলে তোমরা তো এটা বুঝতে না, ঠিক আছে না। এই যে এইভাবে সেমি মোলার দ্রবণ বলুক, সেন্টিমোলার বলুক, ডেসিমোলার বলুক, যেটা বলবে তার ঘনমাত্রা, তাই এখানে দ্রবণ তৈরি কিভাবে করবে, তার মানে এখানে ডব্লিউ পরিমাণ এই যে কেবল যেটা করে দিলাম ওইভাবে এই ম্যাথটা করতে হবে, ঠিক আছে না। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে মানে কালকে আমরা যৌগে মৌলের শতকরা সংযুতি এটা বের করব। এর বেট হালকা একটু বড় আছে, মর্জিনা ঠিক আছে, হ্যাঁ হাফ এম বলেছো, ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা যৌগে মৌলের শতকরা সংযুতি বের করব। এখন আমাকে ওই যে বললাম স্নেহা, স্নেহার তো কোনো কথাই নাই, হুম, এই সালামি টালামি যদি দিতে চাও কোনো সমস্যা নাই, ওই নাম্বারটা দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা তোমাদের কার কয়েকজনের বেতন বাকি আছে, ওটা দিয়ে দিলে ভালো হয়। এটা তো 25 তারিখ, তোমাদের তো 10 তারিখের 15 তারিখের ভিতর দিয়ে দেওয়ার কথা ছিল, তোমরা একটু কাইন্ডলি দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা এখন দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, যদি বুঝে থাকো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিই, আর যদি কোনো সমস্যা থাকে তো বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।